প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জ্যামিতির আজকের ক্লাস আলোচনা করা হবে চতুর্ভুজ নিয়ে, এবং চতুর্ভুজের আরো দুইটি অংশ রয়েছে, আয়তক্ষেত্র এবং সামান্তরিক। এইগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। সবার আগে আমরা চতুর্ভুজ কি এটা জানবো। চতুর্ভুজটা চতুর্ভুজ চতুর্ভুজ এই শব্দ থেকে আমরা একটু বুঝতে পারতেছি যে চারটা বাহু হবে, এবং এই চারটা বাহুর প্রান্ত বিন্দুগুলো যদি সংযুক্ত হয়ে এরকম একটা ক্ষেত্র তৈরি করে, এরকম একটি জায়গা তৈরি করে, তাহলে এই জায়গাটাকে আমরা চতুর্ভুজ বলবো। তাহলে চতুর্ভুজের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য থাকবে হচ্ছে চারটা বাহু। এই যে 1 2 3 4 এরকম চারটা বাহু এই যে প্রান্ত বিন্দুতে মিলে যেতে হবে, এই যে এরকম মিলে যেতে হবে। এবং এদেরকে যদি নামকরণ করি, এটার নাম এ দিয়ে, এটার নাম বি দিয়ে, এটা সি দিয়ে, এটা ডি দিই, তাহলে এই যে চারটা বিন্দুতে মিলিত হয়েছে, এ বিন্দুতে মিলিত হয়েছে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে মিলিত হয়ে ভিতরে যে সাদা অংশটা তৈরি করেছে ক্ষেত্রটা, এটাকে আমরা কিন্তু আগেই বলেছি আমরা স্বাভাবিকভাবে এটাকে জায়গা বলি, আর জায়গাটা যখন এরকম চিত্রের মাধ্যমে করব জ্যামিতির ভাষায়, ওটাকে তখন আমরা ক্ষেত্র বলবো। তাইলে এরকম চারটা বাহু দ্বারা যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রটার নামই চতুর্ভুজ হবে। আর এখানে দেখা যাচ্ছে যে যে চারটা বিন্দুতে মিলিত হয়েছে সেখানে কিন্তু চারটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে এগুলো কিন্তু কোণ। এই কোণগুলো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলবো, আর ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে ওই তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আর চতুর্ভুজের ক্ষেত্রে এই যে চারটা কোণ, এই চারটা কোণ যদি মেপে 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 যোগ করা যায় তাহলে এটা হবে 360 ডিগ্রি। এটা যে কোনো পরিমাণ হতে পারে, একটা 100 ডিগ্রি হতে পারে, আর একটা 90 ডিগ্রি হতে পারে। হ্যাঁ, এরকম ভাবে মোট যোগ করে যা মোট চারটা যোগ করে 360 ডিগ্রি হইতে হবে, এটা হচ্ছে কথা। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনার আছে এখানে, সেটা হলো চতুর্ভুজের আমাদেরকে কর্ণ জানতে হবে। কর্ণটা কি আমি যদি একটু বলি, এই যে এখানে যে কোণাগুলো রয়েছে, যেখানে কোণ সৃষ্টি হয়েছে, ওই কোণের ঠিক কোণাকুনি বরাবর বিপরীত দিকে যে আরেকটা কোণ রয়েছে, যে কোনো চতুর্ভুজের কৌণিক বিন্দুতে আর তার কোণাকুনি বরাবর আরেকটা যে কৌণিক বিন্দু থাকে, আমি যদি এই বিন্দুটার নাম এ বলি, আর এর কোণাকুনি বরাবর আরেকটা কৌণিক বিন্দু কিন্তু এর অপোজিটে হচ্ছে সি। এই দুইটি বিন্দু একটি সরল রেখা দ্বারা যদি যুক্ত করে দিই, তাহলে যে সরল রেখাটা সৃষ্টি হলো এই সরল রেখাটাকে আমরা কর্ণ বলবো। কর্ণ জ্যামিতির ভাষায় এটা যেমন এই যে এবিটাকে আমরা বাহু বলতেছি, বিসি কে বাহু বলতেছি, সিডি কে বাহু বলতেছি, বা এডি কে বাহু বলতেছি। সেই একই বাহু যখন এটাও যে বাহু, এখানেও কিন্তু সেই একই বাহু, কিন্তু এই বাহুটার নাম এখন বাহু না বলে এটাকে আমরা এখন কর্ণ বলবো। কারণ কি, এই যে বললাম জ্যামিতি করতে গেলে জ্যামিতির এক এক সময় এক একটা জিনিসকে, সেম জিনিসকে আলাদা আলাদা নাম বলা হয়। যেমন এটা ছিল এক সময় রেখাংশ, রেখা থেকে এগুলো সৃষ্টি হয়েছে। এটা যখন চতুর্ভুজের মধ্যে বা ত্রিভুজের মধ্যে চলে আসছে তখন এটাকে আমরা বাহু বলতেছি। আবার সেম বাহুই আবার এই চিত্রের মধ্যে কোণাকুনি বরাবর গেছে বলে এটার নাম আমরা বাহু না বলে কর্ণ বলবো। তাহলে একটা চতুর্ভুজের দুইটা কর্ণ হয়, এই একটা কর্ণ, আবার এই দিক দিয়েও কিন্তু আমি একটা রেখা টানতে পারি, এই হচ্ছে কর্ণ। তাহলে চতুর্ভুজ থেকে আমাদের মোটামুটি আলোচনা শেষ। এখানে প্রথমে চতুর্ভুজ কি এটা জানতে হবে, কোণের পরিমাণ জানতে হবে, আর কর্ণ জানতে হবে। কর্ণটা কি, এই তিনটা জিনিসের সাপেক্ষে আমাদের পরবর্তীতে যে চতুর্ভুজ বিষয়ক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো আমাদের প্রথমত আসে হচ্ছে আয়তক্ষেত্র। আমাদের একটু সময় শর্ট করার জন্য আমি আগেই চিত্রগুলো আঁকায় রাখছি এবং এগুলো লিখেও রাখছি যে একটা আয়তক্ষেত্র হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। তো ফার্স্ট আমাদের এটা যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র হওয়ার জন্য আমি এখানে কিছু তিনটা শর্ত লিখে রাখছি। এই তিনটা শর্ত যে পূরণ করবে তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। এখানে কি লিখে রাখছি, প্রথমে বলছি বিপরীত বাহু সমান। বিপরীত বাহু, এখানে আমাদের যেহেতু আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, আমি আবার বলতেছি এখানে এখন সামনে যা আলোচনা করা হবে সবই চতুর্ভুজ নিয়ে।
তাহলে আয়তক্ষেত্রে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এখানে নামকরণ করছে, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, এটার নাম সি, এটার নাম ডি দিলাম। ডি দেওয়ার ফলে এখন আমরা বুঝতে পারছি যে এ বি একটা বাহু। তাহলে এই ভাষা অনুযায়ী এর বিপরীত বাহু কোনটা হবে? এই এ বির বিপরীত বাহু, এর উল্টা দিকে যে বাহুটা রয়েছে সেটার নাম বিপরীত বাহু। আমরা কখনো কিন্তু এইটাকে বলবো না এডি বা বিসি কিন্তু বিপরীত বাহু না। এই এ বির বিপরীত বাহু এই যে সিডি, তো সেই বাহুটা আয়তক্ষেত্রের কেমন হবে বলছে বিপরীত বাহু সমান, অর্থাৎ এ বি যা হবে এখানে এ বি বাহু যতটুক হবে সিডি বাহুটা একই হবে। অর্থাৎ মাপ যদি দিই এটা 5 মিটার হলে এটাকে 5 মিটার হইতে হবে। তাহলে এইগুলো এর মাঝে আমরা এখন সমান চিহ্ন বসাই দিতে পারি শর্ত অনুযায়ী এ বি। তাহলে এই হচ্ছে বিপরীত বাহু একটা। তাহলে আয়তক্ষেত্রের বাহু হলো 4টা, আমরা 4টার মধ্যে এটা সমান বললাম। আরো একটা তো বাহু রয়েছে আরো বিপরীত দিকে, এই একটা বাহু এই একটা বাহু, এটা পরস্পরের বিপরীত। তাহলে এই শর্ত অনুযায়ী এও এর বিপরীত, এই তাহলে এই বিপরীত বাহু দুইটাও সমান হইতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? বিসি সমান এডি। এই যে এই 1 নম্বর শর্ত অনুযায়ী একটা আয়তক্ষেত্র হইতে হলে এমন হইতে হবে যে বিপরীত বাহু সমান। আবার আর কথা আছে কিন্তু সমান্তরাল। সমান্তরাল সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে সমান্তরালটা কেমন, উপযুক্ত উদাহরণ দিয়েছিলাম রেল লাইন। তাইলে এই বাহু আর এই বাহু মানে হইলেই হবে না। যেমন এই যে এখানে লিখেছি এটার কিন্তু সমান্তরাল মতো মনে না, আমি একটা বাহু এরকম এরকম দিলাম, এটা কিন্তু সমান্তরাল নয়। আয়তকার ক্ষেত্রের যে বিপরীত বাহু হবে এই বাহু দুটো অবশ্যই সমান্তরাল হইতে হবে, অর্থাৎ এই মাঝে যে ফাঁকা জায়গাটার দূরত্ব সব সময় সমান থাকতে হবে। তাহলে এটা এর সমান এবং সমান্তরাল, আবার এই বাহু সমান এবং সমান্তরাল হইতে হবে। তারপরে আসে প্রত্যেক কোণই 90 ডিগ্রি, প্রত্যেক কোণই 90 ডিগ্রি, প্রত্যেক কোণ 90 ডিগ্রি বা সমকোণ হইতে হবে। তাহলে একটা আয়তকার ক্ষেত্রের কোণ কয়টা থাকবে? যেহেতু আয়তকার ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ, তাহলে এতে 4টা কোণ থাকবে। যে এখানে দেখা যাচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এখানে 4টা কোণ রয়েছে এবং এই কোণগুলোকে যদি মাপা যায়, মাপলে অবশ্যই 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি কোণকে আমরা জানি সমকোণ বলবো। আবার আমরা না মেপেও কিন্তু এটাকে 90 ডিগ্রি বা সমকোণ বলতে পারবি। কেন? কারণ আমরা সমকোণের সংজ্ঞায় বলেছিলাম যে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে যদি খাড়াভাবে অবস্থান করে তাহলে যে বিন্দুতে অবস্থান করে ওই বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সরলরেখাটা, এই একটা রেখা, এই রেখার উপরে কিন্তু খাড়াখাড়ি ভাবে দাঁড়ায় রয়েছে একটা আরেকটার উপরে, তাহলে এখানে অটোমেটিক্যালি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। অনুরূপ ভাবে এই রেখা এই রেখার উপরে খাড়াখাড়ি অবস্থান করতেছে, এটা এর উপরে, এটা এর উপরে, সবাই প্রত্যেকটা রেখা একটা আরেকটার উপরে খাড়াখাড়ি ভাবে অবস্থান করতেছে। তাইলে বলতে পারবো এখানে যেগুলো কোণ রয়েছে সবগুলো কোণই শর্ত অনুযায়ী 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রের আর একটা শর্ত আমাদের ফিল আপ হয়ে গেল যে এর প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। এরপরে আসে 3 নম্বর শর্তে কর্ণদ্বয় সমান। কর্ণ কাকে বলে? আমি এই চিত্রে আগেই বলেছিলাম যে এর যে কৌণিক বিন্দু আছে এই কৌণিক বিন্দুর কোণাকুনি বরাবর, এর বিপরীত এইটা না হয়ে আমরা এইটা হইতে হবে। কোণাকুনি বরাবর যে বিন্দু দুইটা রয়েছে ওই বিন্দু বরাবর যদি আমরা একটা রেখা টেনে দিই, এই যে এসি বরাবর যে এখন যে সরলরেখাটা চলে গেছে এইটা, আর বিডি বরাবর যে সরলরেখাটা চলে গেছে এটাকে কিন্তু এখন কর্ণ বলা হবে এবং এই কর্ণটা মাপলেও সমান হবে। তাহলে শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো এসি সমান বিডি। আবার একটা কথা, এই কর্ণ এই কর্ণের সাথে সমান, এই কর্ণ কিন্তু অন্যান্য রেখার সাথে সমান বলা হয়নি। এই কর্ণ যে এর সাথে সমান হবে কিংবা ডির সাথে, কিংবা এই কর্ণ যে এর সাথে সমান হবে এমন বলা হয়নি। এই কর্ণ কর্ণের সাথে সমান, বিপরীত বাহু সমান, এই বাহু সমান। তাহলে এইরকম যে শর্তগুলো তৈরি করবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে তাকে আমরা আয়তকার ক্ষেত্র বলবো। এখন আয়তক্ষেত্রের সংজ্ঞাটা আমি বলেছিলাম যে এখানে আমি যা লিখেছি এইগুলোকে সুন্দর করে সাজায় গোছায় বললেই আমরা আয়তকার ক্ষেত্রের সংজ্ঞা দিয়ে দিতে মানে বলতে পারবো। তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজ, আয়তকার ক্ষেত্রতে অবশ্যই একটা চতুর্ভুজ। তাহলে এই কথাটা প্রথমে দিতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং
প্রত্যেক কোণই সমকোণ এবং কর্ণদ্বয় সমান, তাহলে ওই ক্ষেত্রটাকে আমরা বলবো আয়তকার ক্ষেত্র। এই হচ্ছে আয়তকার ক্ষেত্র থেকে আলোচনা। এরপরে আসে সামন্তরিক। সামন্তরিকটা এই আয়তকার ক্ষেত্রে যা রয়েছে সেম জিনিস এখানে যাবে, অর্থাৎ এখানে চিত্রের সাথে এখানে যদি একটু দেখা যায়, এটাকে যদি একটু লুজ করে দেওয়া যেত এবং এটা যদি একটু ঢিলা কোনো জিনিস হতো, এখানে কিন্তু একটু যদি একটু ঠেলা মারি দিতাম তাহলে কিন্তু এরকম একটা চিত্র তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ সেম চিত্রটার এখানে একটু ঠেলা দিয়ে দিলে এই রেখাটা এখানে আসতো, এইটা এখানে আসতো, তখন কিন্তু এইরকম একটা চিত্র তৈরি হয়ে যেত। তাহলে আয়তকার ক্ষেত্র আর সামান্তরিক একই জিনিস, তাহলে অমিল কোথায় আমরা এটা একটু খুঁজে আসি। তাই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে এখানে ছিল বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এখানে কি বলছে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এখানে 1 নম্বরের এইটা আর এটা একই রয়েছে, এখানে কোনো সমস্যা হবে না। তাহলে আমি একটু নামকরণ করি এ বি সি ডি, আর এরও অবশ্যই কর্ণ টাইনে নিই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এটা ঠিক আছে। তাহলে এ বি আমরা এখানে লিখবো এ বি, আর এখানে যে সিডিটা রয়েছে এটা কিন্তু অবশ্যই সমান হবে। আর আরেকটা বিপরীত বাহু কি আছে বিসি আর এডি, এটাও কিন্তু সমান হবে। তাহলে এই 1 নম্বর শর্তটার কোনো অমিল নাই, কিন্তু এখানে এসে দেখছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। এখানে কি বলছে কোন কোণই সমকোণ নয়, অর্থাৎ এর একটা রেখা আর একটা রেখার উপরে খাড়া ভাবে অবস্থান করেছিল, কিন্তু এখানে দেখলে দেখা যাচ্ছে এই রেখার উপরে এই রেখাটা কিন্তু খাড়া ভাবে নাই, খাড়া থাকলে এইরকম থাকতো, এটা এখন অ্যাঙ্গেল হয়ে গেছে। তাহলে এখানে যে কোণটা হয়েছে সেটা অবশ্যই 90 ডিগ্রি না। আমরা জ্যামিতির ক্ষেত্রে আবারও বলতেছি, জ্যামিতির কোণ জ্যামিতির যে কোনো কিছুর তুলনা সবসময় পরিমাপ সবসময় 90 থেকে শুরু করতে হয়। যে এই 90 এর উপরে ভিত্তি করে এই যে কোণ, এই কোণটা কিন্তু এখন আর সমকোণ নয়। অনুরূপ ভাবে এখানে যদি চিন্তা করি, এখানেও এই রেখার উপরে এই রেখা দেখতেছি খাড়াখাড়ি অবস্থান না করে ওইদিকে সরে গেছে, তাহলে এখানেও 90 ডিগ্রি না। আবার এই বিন্দুতে যে দুইটা এই রেখা আর এই রেখা আছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা আরেকটার উপরে খাড়াখাড়ি ভাবে অবস্থান করতেছে না, কোনো জায়গাতেই আমরা 90 ডিগ্রি পাবো না। তাহলে এইখানে এর অমূল চলে আসছে যে কোনো কোণই 90 ডিগ্রি নয়। আর থার্ড কথা হচ্ছে গিয়ে এখানে 3 নম্বর কর্ণদ্বয় সমান নয়। এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা কর্ণ কিন্তু সমান ছিল পরস্পরের। এখানে কিন্তু দেখলে দেখা যাচ্ছে যে যেহেতু এই কোণা এইটা একটু চাপ খেয়ে গেছে, চাপ খাওয়ার কারণে এই কোণা এই কোণার কাছে চলে এসেছে আর এই কোণা কিন্তু দূরে চলে গেছে। তাহলে এই বরাবর যে দাগটা সৃষ্টি হয়েছে সেই দাগটা কিন্তু অপেক্ষাকৃত এর চেয়েও ছোট। তাহলে আমরা সহসাই বলতে পারবো যে এই রেখা আর এই রেখা কখনোই সমান নয়। তাহলে এখানে এই কথাটা মিলে যায় যে কর্ণদ্বয় সমান নয়, এটা যেহেতু কর্ণ, এই কর্ণদ্বয় সমান নয়, তাহলে এই তিনটা বৈশিষ্ট্য যে পূরণ করবে তাকে আমরা সামন্তরিক বলবো। এখন সামন্তরিকের সংজ্ঞা একইভাবে আমরা আয়তকার ক্ষেত্রের মতো করে দেব, যে সামন্তরিকও একটি চতুর্ভুজ। তাহলে আমরা চতুর্ভুজ নিয়ে ফার্স্ট বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহু, এই যে কথা, বিপরীত বাহুদ্বয় সমান কিন্তু কোন কোণই 90 ডিগ্রি না এবং কর্ণদ্বয় সমান নয়, তাকে সামন্তরিক বলবো। এই হচ্ছে আমাদের চতুর্ভুজের যে তিনটি আলোচনা ছিল সেখান থেকে আলোচনা করলাম। আমাদের পরবর্তী লাইফে অর্থাৎ 6 থেকে শুরু করে পরবর্তী যে কোনো ক্লাসে এইগুলো নিয়ে অঙ্ক এবং জ্যামিতিতে তো রয়েছেই, এবং পরবর্তীতে যারা চাকরির পরীক্ষা দিবে চাকরির পরীক্ষাতেও এই সমস্ত বিষয়ের উপরে অঙ্ক এবং খুঁটিনাটি জ্ঞানগুলো খুবই প্রয়োজন হয়। আশা করি এই তিনটা অংশ খুব ভালো মতো বুঝতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমরা চতুর্ভুজের আরো 3টা অংশ রয়েছে, একটা বর্গক্ষেত্র, রম্বস এবং ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং কোনো ধরনের বুঝতে সমস্যা হইলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেভাবে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।